একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। কেন আসবো না? তুমি তো আমার বউ, তাই আমার বউয়ের কাছে আসতেই পারি। বউ? কিসের বউ? আমি তোকে স্বামী হিসেবে মানি না, ইভেন বিয়েটাকেও মানি না, তাহলে কিসের বউ হলাম তোর? দেখো, এসব ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না। আমি তো তোমাকে ভালোবাসি, আর 3বার কবুল বলার পর থেকে তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছি। শোন, তুই মানলে কি হবে, আমি তো মানি না। আর তোর মতো একটা পিচ্চিকে আমি স্বামী হিসেবে কখনোই মেনে নিব না, তাই ভুলেও তুই আমার কাছে আসবি না। তুমি সব সময় আমার সাথে এত রাগ দেখাও কেন? আমি কি তোমাকে ভালোবাসার যোগ্য না, নাকি আমার ভালোবাসাটা তোমার কাছে তুচ্ছ মনে হয়? তুই বুঝতে পারছিস না তোকে আমার পছন্দ না? আমি তোকে কেন ইগনোর করি? কারণ তোকে সহ্য করতে পারি না, তাই বারবার ইগনোর করি। তুই কেন সেটা বুঝতে পারিস না? তারপরও নির্লজ্জের মতো আমার কাছে আসিস। সবটা জানার পরেও তুই আমাকে বিয়ে করলি কেন? তোর চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কি আছে? যেখানে আমি তোমাদের সম্মানটা বাঁচিয়েছি, সেখানে তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আর তুমি কি না আমার সাথে রাগারাগি করছো? সেই প্রথম থেকেই তুমি আমার সাথে রুড বিহেভ করে আসছো। এখন তো একটু অন্তত ভালোভাবে কথা বলতে পারো। আর এখন আমি না তোমার স্বামী, তাহলে এইভাবে রাগারাগি করো কেন? তুই বুঝতে পারছিস না তোকে আমার সহ্য হয় না, অসহ্য লাগে। তারপরও কেন তুই আমার কাছে আসিস? আর শেষ পর্যন্ত কিনা তোকে বিয়েটা করতে হয়েছে। তুই কি করে ভাবলি তোর সাথে আমি সারাটা জীবন কাটাবো? এক সেকেন্ড তোকে আমি সহ্য করতে পারি না, সেখানে সারা জীবন তোর সাথে থাকাটা ইম্পসিবল। সারা জীবন কাটাবে না তো কি করবে? আর কার কাছে যাবে তুমি? বয়ফ্রেন্ডের কাছে যাবে? তো যাও। একদম আমাকে রাগাবি না। বয়ফ্রেন্ডের কাছে যাই কিংবা অন্য কারো কাছে যাই, কিন্তু তোর সাথে একই ছাদের নিচে একই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। কারণ তুই একটা পিচ্চি, আর তোকে ভালোবাসাটা তো দূরে থাক, স্বামী হিসেবে মানতেই পারবো না। শোনো, অনেক শুনেছি তোমার এসব ডায়লগ। এখন আর বলে কোনো লাভ হবে না। এখন তুমি আমাকে স্বামী হিসেবে মানো কিংবা না মানো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। 3বার কবুল বলার পর থেকে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, সেটা আমার কাছে অনেক। তুই কি বোঝাতে চাইছিস? জোর করে আমার থেকে অধিকার আদায় করে নিবি? তাহলে তুই শুধু কি? তাহলে কি দেহ পাবো, মন পাবো না? তাই তো? ভালোবাসি তোমাকে, তাই দেহ আর মন দুটোই নিয়ে নিব। দরকার পড়লে জোর করে সবটা আদায় করে নিব। অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারপরও বুঝ- তারপরও বুঝতে পারোনি। আমি এতটাই তুচ্ছ নই যে তোমাকে ভালোবাসি বলে আমার ভালোবাসাটার মূল্য তোমার কাছে নেই। তুমি আমাকে ভালো না বাসতে পারো, আমি তো বাসি। আর একটা সময় তুমিও বাসবে। না না, আমি তোর মতো একটা পিচ্চিকে কখনোই ভালোবাসবো না। তোকে আমি ঘৃণা করি, আর সেখানে স্বামী হিসেবে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। ইভেন বিয়েটা তো আমি করতেই চাচ্ছিলাম না। তুমি যে কি করতে চাইছিলে সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। তুমি যাকে বিয়ে করতে চাইছিলে, তাহলে তাকে বিয়েটা করলে না কেন? একটা নারী পাচারকারীকে বিয়ে করতে যাচ্ছিলে, আর সে আজকে ধরা পড়লো। তাহলে বিয়েটা করে নিতে ওকে, তোমাদের সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত আমাকেই তোমার বিয়েটা করতে হয়েছে। আমি তো ছেড়ে দিয়েছিলাম সবকিছু উপরওয়ালার হাতে, আর বলেছিলাম না, যদি সত্যিকারের ভালোবেসে থাকি তাহলে ঠিকই তোমাকে নিজের করে পাবো। আর সেটাই হয়েছে। ঈশানের কথায় ঈশিকা কোনো কথা বলতে পারল না, মাথাটা নিচু করে নিল। ঈশান বুঝতে পারল ঈশিকা চাইলেও এখন আর ওর কাছ থেকে যেতে পারবে না, কারণ ঈশিকা যে ছেলেটার সাথে প্রেম করে বিয়ে করতে চেয়েছিল, সে ছেলেটা শুধু টাকা দেখে ওকে ভালোবেসেছিল। তারপর যখন অন্য একটা মেয়ের কাছে ঈশিকাদের থেকে বেশি টাকা দেখল, তখন সেই মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়েছিল। তারপর বিয়ের দিন বর আসার ঠিক আগ মুহূর্তে ঈশিকার আব্বু আম্মু জানতে পারে যে ছেলেটার সাথে ওনার মেয়ের বিয়ে দিচ্ছে সে একটা ফ্রড আর একজন স্মাগলার। সবটা জানার পর ওরা বিয়েটা ক্যান্সেল করে দেয়। তখন বিয়েটা হবে না এই কথা নিয়ে ঈশিকার বাসায় হুলুস তুলুস বেঁধে যায়। একটা পর্যায়ে সম্মানটা বাঁচানো নিয়ে ওদের শঙ্কায় পড়তে হয়। পুরো বিয়ে বাড়িতে বিষয়টা নিয়ে একটা হইচই পড়ে গেল।
ইশিকার আব্বু সবার এমন কথা শুনে প্রেশারটা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছিল। তখন ঈশানের আপু সুইটি অর্থাৎ ইশিকার বান্ধবীকে ইশিকার আব্বুকে বলে ঈশান ওকে পছন্দ করে। সবটা শোনার পর ইশিকার আপু অনেকটা সাহস পেয়েছিল। তারপর মান সম্মান বাঁচাতে উনি ঈশানের আব্বু আম্মুর সাথে বিষয়টা নিয়ে কথা বলে। ঈশানের আব্বু আম্মু ইশিকার আব্বু আম্মুর আকুতি মিনতি দেখে ওনার সম্মান বাঁচাতে হাত বাড়িয়ে দেয়। আব্বু ঈশানকে বিয়েটা করতে বলেও ও ভেবেছিল বিয়েটা করবে কিনা, কারণ যেখানে ইশিকা ওকে ভালোবাসে না সেখানে বিয়ে করলে হয়তো ওকে স্বামী হিসেবে মানবে না। তারপর সুইটি আপু ঈশানকে অনেক বোঝালে ঈশান ভেবেচিন্তে ডিসিশন নিয়েছিল, যেহেতু ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছে তাহলে বিয়েটা করে নেওয়াই ভালো। হয়তো প্রথম কয়েকটা দিন ঈশানকে মেনে নিবে না, তারপর একটা সময় সবটা মেনে নেওয়ার চেষ্টা করবে আর ওকে ভালোবাসার চেষ্টা করবে। হয়তো কিছুদিন সময় লাগবে, তারপর একটা সময় মেনে নেবে। সবটা ভেবে ঈশান বিয়ে করে নিয়েছিল। তারপর রাতে বাসরঘরে আসতেই ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। ইশিকা চুপ করে আছে। ঈশান ওর সামনে গিয়ে মুখের দুপাশে হাত দিয়ে ওর মুখটা তুলে ইশিকা অসহায় চোখে ঈশানের দিকে তাকালো, তখনও বলল, তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এটা তো আমার অন্যায় নয় বলো? তুমি কেন আমাকে সহ্য করতে পারো না? নাকি আমি এমন কোনো অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? দেখো, ভালোবাসাটা আপনা আপনি হয়ে গেছে। আমি কি চেয়েছিলাম তোমাকে ভালোবাসতে? চাইনি তো। যখন জানতে পারলাম তুমি আপুর বান্ধবী আর তার উপর সিনিয়র, তখন তোমার থেকে দূরে সরে যেতে চাইছিলাম, কিন্তু আমার মনটা বেহায়া, তাই তোমার থেকে সরে যেতে গিয়ে আরো অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। তাই বারবার প্রকাশ করতাম। যখন তুমি আমাকে ইগনোর করে দূরে সরিয়ে দিয়েছিলে, অপমান করেছিলে, আমিও সবটা মেনে নিয়েছিলাম। যেদিন জানতে পারলাম তুমি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চাও, তখন ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটা সুখে থাকতে পারলেই আমার কাছে অনেক। কিন্তু তুমি তো জানতে না ছেলেটা ভালো নয়। তারপর শেষ পর্যায়ে যখন তোমাদের সম্মানটা নষ্ট হতে গিয়ে সেটা বাঁচানোর দায়ভার আমাদের হাতে পড়েছিল, তাই বিয়েটা করে নিয়েছিলাম। তোমাকে বলেছিলাম যদি সত্যিকারে ভালোবেসে থাকি তাহলে একদিন না একদিন নিজের করে পাবো, আর সেটাই হয়েছে। তাহলে আমাকে একটা সুযোগ দিতে পারছো না কেন তোমাকে ভালোবাসার? তাই না বলো? তাহলে কেন দিচ্ছ না? আমি কি এত বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে? একটাবার বিশ্বাস করে দেখো, কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। ইশিকা কোনো কথা বলছে না, তাই ঈশান হঠাৎ করে ওর কোমর জড়িয়ে ধরে নিজের অনেকটা কাছে নিয়ে এসে ওর মুখের একপাশে হাত রেখে ওর ঠোঁটের দিকে নিজের ঠোঁটগুলো এগুতে লাগলো। ইশিকা ঈশানকে কেন জানি আজকে চাইলেও আটকাতে পারলো না। ঈশান ওর ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। ইশিকা সাথে সাথে চোখ বন্ধ করে নিয়ে দুহাতে ওর শাড়িটা খামচে ধরল। ঈশান পাগলের মতো ওর ঠোঁটে কিস করে যাচ্ছে। এ যেন কতদিনের ভালোবাসার বহিঃপ্রকাশ। ইশিকা রেসপন্স করছে না, তারপরও ঈশান নিজের মতো করে ওকে কিস করে চলেছে। ঈশান জানে ইশিকা এখনো রেগে আছে, আর এটাই স্বাভাবিক। যেখানে ওকে সহ্য করতে পারতো না সেখানে এত সহজে ওকে মেনে নিবে কি করে? ঈশান জানে না ইশিকা কেন ওকে সহ্য করতে পারে না। তো ইশিকা কোনো রেসপন্স করছিল না দেখে ঈশান ওকে ছেড়ে দেয়। তারপর ওর মুখের দিকে তাকালো। ইশিকা চোখ মুখ কুঁচকে রেখেছে। ঈশান এবার ওর ঘাড়ে আর গলায় নাক ঘষতে শুরু করে। তাতে ইশিকা ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করে আর বেশ শিউরে উঠছিল। ঈশান ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়। ইশিকা ঈশানের স্পর্শে এক প্রকার মাতাল হয়ে গেছে, তাই থাকতে না পেরে ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান বুঝতে পারল ইশিকা ওর স্পর্শে পেয়ে অনেকটাই উত্তেজিত হয়ে গেছে, তাই চাইলেও ঈশানকে আটকাতে পারছে না। ঈশান আর দেরি না করে ইশিকাকে কোলে উঠিয়ে নেয়, তারপর ওকে বেডে নিয়ে শুয়ে দিয়ে
ওর শরীর উপর নিজের ভরটা ছেড়ে দেয়। ঈশান খেয়াল করে ইশিকা কেমন শিউরে উঠছে। তখন ঈশান আবার ওকে আদর করতে শুরু করে। ইশিকার সারা মুখে কিস করতে লাগলো। ইশিকা বারবার ঈশানকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ঈশান জানে এই ভালোবাসায় ইশিকার কোনো সম্মতি নেই। তারপর ঈশানের স্পর্শ ওকে পাগল করে তুলেছে, তাই ঈশানের ভালোবাসার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতে বাধ্য হয়েছে। একটা সময় ঈশান ওকে সম্পূর্ণ ভালোবাসায় আগলে নেয়। তারপর আদর করা হয়ে গেলে ঈশান ওকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান চোখ জোড়া বন্ধ করে রেখেছে, তাই ইশিকা ভাবেও ঘুমিয়ে পড়েছে। ইশিকা জানে না আজকে কেন ঈশানকে দূরে সরিয়ে দিতে পারলো না, উল্টো ওকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। ইশিকা ভাবতেও পারেনি ঈশান হঠাৎ করে এমনভাবে ভালোবাসবে। আবার ভাবতেও অবাক লাগছে যে ছেলেটাকে এত বেশি ঘৃণা করে, অসহ্য মনে করে, সেই ছেলেটাই ওকে এমনভাবে ভালোবাসলো। ঈশান যখন ওকে ভালোবাসার স্পর্শটা দিচ্ছিল তখন ইশিকার কাছে জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত বলে মনে হচ্ছিল। ইশিকা এখনো একটা ঘোরের মধ্যে আছে, তাই হয়তো ঈশানকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। ইশিকা বুঝতে পারছে না কেন ঈশানকে মেনে নিতে পারছে না, আর কেনই বা ওকে ভালোবাসতে পারে না। তাই নিজে নিজেই বলতে লাগলো, আমি কেন ওকে মেনে নিতে পারি না, কেন ওকে ভালোবাসতে পারি না? এখন তো আমার স্বামী, ওর অধিকার আছে সম্পূর্ণ আমাকে ভালোবেসে আগলে নেওয়ার, আর ও সেটাই করেছে। তাহলে আমি মন থেকে কেন সবটা মানতে পারি না? যে ছেলেটাকে বিয়ে করে নিতে চেয়েছিলাম সেই ছেলেটাকে তো একটা ফ্রুট বের হলো। ওকে ভালোবাসতাম কিনা জানি না, আর সেখানে ঈশান আমাদের সম্মানটা বাঁচালো, সেখানে আমি ওকে কেন মেনে নিতে পারি না? ইশিকা সারা রাত কথাগুলো ভেবে চলল, কিন্তু উত্তরও জানেনি। ভোর রাতে ইশিকাও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঈশানের ঘুম ভাঙলে ও খেয়াল করে ইশিকা ওকে জড়িয়ে ধরে রেখেছে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে, আর ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। তাই ঈশান ইশিকাকে ছাড়িয়ে নিতে গেলেও ঈশানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান বুঝতে পারে ইশিকা ঘুমের ঘরে হয়তো এমনটা করছে। তারপর ওকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পরে ঈশান বের হয়ে দেখে ইশিকা গায়ে চাদর পেঁচিয়ে বসে আছে আর কেমন ফুপিয়ে উঠছে। ইশিকার চোখে পানি দেখে ঈশান ওপাশে বসে বলে, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? তুই এমনটা করতে পারলি আমার সাথে, জোর করে, আমার অনিচ্ছা সত্ত্বেও? আরে বাবা, কি করেছে বলবে তো? রাতে এসব কি করেছিস আমার সাথে? আমি তোকে বারণ করেছিলাম না তোকে স্বামী হিসেবে মানি না, ভালোবাসতে পারবো না, তাও কেন তুই আমার কাছে এসেছিস? তুই কেন আমাকে এভাবে স্পর্শ করলি? কেন, তাতে কি হয়েছে? তুমি তো আমার বউ, আর আমি তোমাকে ভালোবাসি। বলেছিলাম না জোর করে হলেও তোমাকে ভালোবেসে ভরিয়ে দিব। আর রাতে তো সব ঠিকই ছিল, যখন আদর করছিলাম তখন তো ঠিকই আমার বুকের সাথে আগলে নিয়েছিলে। তাহলে এখন আবার কি হলো? নাকি স্বপ্ন দেখে উঠেছো? নাকি বয়ফ্রেন্ডের কথা মনে পড়েছে? একদম উল্টাপাল্টা কথা বলবি না। তুই আমার সাথে এমনটা করতে পারলি কি করে? আমি তোকে বারণ করেছিলাম আমার কাছে আসবে না, তারপরও জোরপূর্বক আমার সাথে এসব করলি। আমি কেন তোর মতো একটা বাজে ছেলেকে বিয়ে করলাম? হ্যাঁ, আমি বাজে ছেলে, নিজের বউকে টাচ করেছি তো সেজন্য বাজে ছেলে হয়েছি। শোনো, এখন থেকে বাজে এই চরিত্রহীন ছেলেটার সাথেই তোমাকে থাকতে হবে। তাই সবটা মানিয়ে নাও। এখন থেকে রোজ তোমাকে এমন করে স্পর্শ করব যেটা তোমার কাছে জোরপূর্বক ভালোবাসা হলেও আমার কাছে ভালোবাসাটাকে নিজের করে পাওয়া। আর তুমি চাইলেও এখন আমার কাছ থেকে যেতে পারবে না। তুই কি ভেবেছিস সারা জীবন আমি তোর কাছে থাকবো? কখনোই না। তোর মতো একটা বাজে ছেলের কাছে আমি থাকবো না। 6টা মাস হলে আমি চলে যাব। কি করে যাও আমিও সেটা দেখব। ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দেব। তোমার সাহস কি করে হয় এসব কথা বলার? ঈশান কথাটা বলে শেষ করতে পারল না, তার আগে ইশিকা ভয়ে জোরে জোরে কান্না করে উঠল। কুত্তা হারামি, তুই আমাকে এসব কথা বলতে পারলি? একদম ভয় দেখাবি না। আমি কিন্তু সত্যিই তোকে ছেড়ে চলে যাব, দেখিস তখন কেমন লাগে। বললাম তো ভয় দেখাচ্ছি না, করে দেখাবো। এই শাসনটুকু যদি বিয়ের আগে করতে পারতাম, যখন ভালোবাসি
বুঝতে পেরেছিলাম তাহলে ওরকম ছেলেদের সাথে ঢলাঢলি করতে পারতে না, আর ওরকম একটা বাজে ছেলের সাথেও মিশতে পারতে না। আমি ভুল করেছিলাম, তোমাকে স্বাধীন হতে দিয়েছিলাম, তাই তুমি উল্টাপাল্টা কিছু একটা করেই ফেলতে বিয়ের আগে। ও তার মানে তুই আমাদের উপর নজর রাখতে বিয়ের আগে সব সময়? হ্যাঁ, অবশ্যই রাখতাম। আমি কি তোমাদের এমন একটা কাজ করতে দিব নাকি? তুমি কি করে ভাবলে যে তোমরা উল্টাপাল্টা কাজ করবে আর আমি সেটা মেনে নিব? ভালোবাসি তোমাকে, কখনো এসব করতে দিতাম না। ওই কুত্তাটার কি হাল করতাম তুমি শুধু একটাবার দেখলে বুঝতে পারতে। এরই মাঝে ঈশানের আপু অর্থাৎ সুইটি এসে ওদের ডাকতে লাগলো। ভাই, এই ভাই ওঠ, দেখ অনেক বেলা হয়ে গিয়েছে, আর কত ঘুমাবি? আজকে নারী রিসেপশনের অনুষ্ঠান আছে, বিয়েটা তো হুটহাট করেই হলো। এখন ওঠ ঈশিতা, তুইও ওঠ। আপুর কথাতেই ঈশান আর ঈশিকা দুজনে দরজার দিকে তাকালো। এবার ঈশান ওর আপুকে উদ্দেশ্য করে বলল, আপু তুই যা, আমরা আসছি। আমি তোর বান্ধবীটাকে ফ্রেশ করে নিয়ে আসি। তাড়াতাড়ি আসিস, সবাই তোদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। ছুটি চলে গেলে তখন ঈশান ঈশিকাকে ফ্রেশ হতে যেতে বলল, কিন্তু ও যাচ্ছিল না। তাই ঈশান কোনো উপায় না পেয়ে ওকে জোর করে কোলে উঠিয়ে নিল। ঈশিকার সাথে সাথেই ঈশানের বুকে কিলঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা হারামি, ছাড় আমাকে, একদম স্পর্শ করবি না। রাতে সবটা কেড়ে নিয়েছিস আমার, এখন আবার সেটা করতে চাইছিস? একদম ভালো হবে না। এখনো তো কিছুই দেখোনি, এখন রোমান্সের সম্পূর্ণটাই বাকি। একবার মাত্র তোমাকে ভালোবেসে কাছে এসেছি, এখন থেকে রোজ এইভাবে ভালোবাসবো। তুই একটা বাজে ছেলে। একবার আজকে বাসায় যাই, দেখিস আমি আব্বু আম্মুকে সবটা বলে দিব। বলবো তোর মতো বাজে ছেলের সাথে বিয়ে দিয়ে আমাকে তুই খালি শুধু কষ্ট দিস। তুমি লাফালাফি না করলেই তো তোমাকে ভালোবেসে আগলে নিতাম, কিন্তু তুমি সেটা বোঝার চেষ্টাই করনি তোমাকে কতটা ভালোবাসি। এখন কথা না বলে ফ্রেশ হয়ে নাও। ঈশান ঈশিকাকে ওয়াশরুমে রেখে তারপর বাইরে চলে আসে। ঈশিকা আর কোনো উপায় না পেয়ে শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করতে লাগলো। আধা ঘন্টা পার হয়ে গেল যখন ঈশিকা বের হচ্ছিল না, তখন ঈশান চিৎকার দিয়ে বলল, তোমার হলো নাকি আমাকে ওখানে আসতে হবে? আমি বুঝতে পারছি তুমি বের হবে না, তাই না? না না, আমি বের হচ্ছি। ঈশিকা কথাটা বলেই কোনো রকমে শাড়িটা গায়ে পেঁচিয়ে বেরিয়ে আসলো। ঈশান খেয়াল করলো ঈশিকা শাড়িটা ভালোভাবে পরতে পারেনি, যার জন্য ঈশানের হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়ে গেল। ওকে এভাবে হাসতে দেখে ঈশিকা গাল ফুলিয়ে বলল, এই বাজে ছেলে, হাসছো কেন? হ্যাঁ, আমি হাসির মতো কি এমন করলাম? এটা কি করেছো? এভাবে কেউ শাড়ি পরে? এই জন্যই তুমি হাসছো? আমি তো শাড়ি পরতে পারি না, তার উপরে তুমি এভাবে হাসাহাসি করছো। আমি আজকেই বাড়ি চলে যাব, দেখো, আর একদম আসবো না এখানে। তুমি খুব বাজে ছেলে। ওকে ওকে, আমি পরিয়ে দিচ্ছি। এই না, একদম না, তুমি একটা ফাজিল। আমি জানি তুই আমার কাছে আসলে উল্টা পাল্টা দুষ্টুমি করতে শুরু করে দিবি। আমি একদম তোকে ভালো করে চিনি। বউয়ের সাথে দুষ্টুমি না করলে কি বাসার কাজের মেয়ের সাথে করবে, নাকি পাশের বাসার ভাবির সাথে করবে শুনি? আর শোনো, চুপচাপ দাঁড়াতে বলেছি, সেটাই করো। আমি শাড়িটা ঠিক করে দিচ্ছি। ঈশান বুঝতে পারছে কালকে রাত থেকে ঈশিকার ব্যবহারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যার কারণে ও আর তেমন সিনক্রেট করছে না। একটু রাগীভাবে কথা বলো তুমি করেই বলছে। ঈশান ঈশিকার শাড়িটা ঠিক করতে ওর কাছে আসতেই ঈশিকা কেমন যেন ওর থেকে দূরে সরে যেতে লাগলো। তখন ঈশান হঠাৎ করেই ঈশিকার শাড়িটা টান দিয়ে খুলে ফেলল। সাথে সাথে ঈশিকা দূরে সরে যেতে গেলে ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর ওকে দাঁড় করিয়ে দিয়ে শাড়িটা যত্ন সহকারে পরাতে লাগলো। ঈশিকা চোখ বন্ধ করে রেখেছে, লজ্জায় ও পুরো লাল হয়ে যাচ্ছে। ঈশান যতবার শাড়ি পরানো চলে ঈশিকার শরীরে টাচ করেছি, ঈশিকার মধ্যে অজানা শিহরণ বয়ে যাচ্ছে। ও না চাইলেও ঈশানকে আটকাতে পারছে না। একটা সময় ঈশান ঈশিকার হাতে কুচিগুলো ধরিয়ে দিয়ে ওর সামনে বসে শাড়িটা ঠিক করতে লাগলো। তারপর কুচি ঠিক করে যখনই উঠতে যাবে খেয়াল করলো ঈশিকার সাদা ধপধপে পেটটার উপর নাভিটা এত সুন্দর লাগছে, যেটাও কাল রাতে খেয়ালই করেনি। ঈশান পুরো ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। তারপর ও আর নিজেকে আটকাতে না পেরে ঈশিকার কোমরের দুপাশে হাত দিয়ে ওর নাভিতে নাক ডুবিয়ে দিল।
ঈশানের গরম নিঃশ্বাস ইশিকার নাভিতে পড়তে ও কেমন যেন শিউরে ওঠে। আর ঠিক তখনই ঈশান ওর নাভিতে কয়েকটা কিস করে দেয়। ইশিকা থাকতে না পেরে ওর চুলগুলো দুহাতে খামচে ধরে। ইশিকা না চাইতেও ঈশানের স্পর্শে পাগল হয়ে উঠছে, যেটা ঈশান কালকে রাত থেকে খুব ভালোভাবে বুঝতে পারছে। ইশিকা এতটাই জোরে নিঃশ্বাস নিচ্ছিল যার জন্য পুরো রুম শুধু ওর নিঃশ্বাসের শব্দটা বিচার করছিল। ওদের মাঝে আর কিছু হওয়ার আগেই দরজায় আবার নক পড়ল। সুইটি, ভাই, এ ভাই, তোদের হলো? সে কখন থেকে ডাকলাম, তোর নিচে আসলি না? আপু, এই তো হয়ে গেছে, তুই যা, আমরা 2 মিনিটে আসছি। আমাকে যেন তোদের আবার ডাকতে না হয়। আপু চলে গেলে ঈশান খেয়াল করে ইশিকার ঠোঁট জোড়া কাঁপছে। ও বুঝতে পারে ইশিকা এখন ওর স্পর্শ পেয়ে পাগল হয়ে আছে। এবার ঈশান ইশিকার দিকে কুচিটা এগিয়ে দিল, কিন্তু ওর চোখ জোড়া সেই থেকে বন্ধ করে রেখেছে। তাই ঈশান নিজ হাতেই কুচিটা পরিয়ে দিল। সাথে সাথেই ইশিকা অনেকটা কেঁপে উঠল আর ঈশানের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তখন ঈশান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ইশিকার কানে আলতো করে একটা কামড় দিয়ে বলল, এত ব্যবহার চেঞ্জ হলো কি করে? কালকে রাত থেকে দেখছি রাগ করতে চেয়েও পারছো না। তোমাকে যতবার স্পর্শ করছি কেমন যেন মাতাল হয়ে যাচ্ছ, আটকাতে চেয়েও পারছো না। কি হলো বলো তো? তুমি না আমাকে ঘৃণা করো, সহ্য করতে পারো না? ইশিকা কথা বলতে পারছে না, শুধু আমতা আমতা করছিল। তখন ঈশান ওর গলায় একটা কিস করে দিলে ইশিকা ওকে ছাড়িয়ে নিল। এই স্পর্শগুলোই একটা সময় আমাকে ভালোবাসতে বাধ্য করবে, দেখে নিও। ঈশান ইশিকার হাত ধরে টানতে টানতে তারপর ওকে নিচে নিয়ে আসলো। খেয়াল করলো সবাই বসে আছে। তখন ঈশান একটা চেয়ার টেনে বসতেই সুইটি ইশিকাকে ওর পাশে বসিয়ে দিল। তারপর আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু দেখো, তোমার পিচি ছেলেটার সাথে আমার বান্ধবীটাকে কত সুন্দর মানিয়েছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। আচ্ছা আবু, শোনো, আজকে কিন্তু অনেক কাজ আছে, অনেক মেহমান আসবে। কারো যেন যত্ন আত্মীর কমতি না হয়, একদম ফাঁকি দেওয়া চলবে না। বিয়েটা কিভাবে হুটহাট করি হলো, তাই তোমার আবু তাড়াহুড়ো করে রিসেপশনের অনুষ্ঠানের আয়োজন করেছে। অনেক লোকজনদের ডাকা হয়েছে, তাই তোমাকে আর তোমার বন্ধুদের কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে। তুমি ফোন করে সবাইকে ডেকে নাও। আর শোনো, বিকেলে কিন্তু ইশিকাদের বাসায় থেকে লোক আসবে, তাই তৈরি থেকো। অনেক ফর্মালিটি বাকি আছে, আমি চাই কোনোটাই যেন ভুল না হয়। আম্মু, তুমি এমনটা বলতে পারলে? তুমি আমাকে এমন কোনো কাজে বলেছো সেটা আমি করিনি, এমনটা কখনো হয়েছে? সেটা হয়তো হয়নি, কিন্তু মাঝে মধ্যে ভুলে গিয়েছ, যার জন্য পরে বিপাকে পড়তে হয়েছে, তাই আগেই বলে দিলাম। আম্মুর সাথে কথা বলা শেষে ঈশান খেয়াল করলো ইশিকা খাচ্ছে না, তাই ওকে বলল, কি হলো, তুমি খাচ্ছ না কেন? নাকি খাইয়ে দিতে হবে? ঈশানের কথাতেই ইশিকা পুরো লজ্জায় পড়ে গেল। কারণ ঈশান যতই ইশিকার স্বামী হোক, কিন্তু সবার সামনে এমন কিছু হওয়াটা লজ্জাজনক। আর ঈশানের লজ্জাশরম না থাকলেও ইশিকার তো আছে, তাই ও লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল। ঈশানের কর্মকাণ্ডে সুইটি মুচকি মুচকি হাসতে লাগলো। তারপর ঈশানের কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, কিরে ভাই, তুই এমন জাদু করলি আমার বান্ধবীটাকে, এক রাতের মধ্যেই তোর বসে চলে আসলো। যে কিনা তোকে সহ্যই করতে পারতো না, সবসময় তোর সাথে রাগারাগি করতো, সে কিনা তোর কথাতে সবটা করে নিয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। এখনো লাইনে আসেনি, কিন্তু খুব শীঘ্রই এসে যাবে। আপু, তুই দেখ আমি ওকে কত তাড়াতাড়ি সোজা করে দেই। ও তো আমাকে চেনে না, এতদিন ওকে ভালোবেসেছি বলে কিছু বলিনি, কিন্তু এখন থেকে আমার রাগীর চেহারাটাও দেখাতে পাবে। যেই আমি ওকে ভালোবাসতে পারি, আবার সেই আমি ওকে শাসন করতে পারি। দেখ ভাই, যাই করিস বেশি বাড়াবাড়ি করিস না। ও কিন্তু অনেক ইমোশনাল, তারপর বেশি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবে। আপু, তুই আমার উপর সবটা ছেড়ে দে, দেখিস আমি সবটা ম্যানেজ করে নিব। খাওয়া দাওয়া শেষ করে ঈশান আম্মুর কথা মতো ওর বন্ধুদের ডেকে নিল। সারাটা দিন ঈশান ব্যস্ততার কারণে ইশিকার সাথে একটু কথা বলতে পারল না। তারপর সন্ধ্যার দিকে রিসেপশনে অনুষ্ঠানটা শেষ হলে ওদের ইশিকাদের বাসায় নিয়ে যাওয়া হলো। ঈশান শ্বশুর শাশুড়ির সাথে কৌশল বিনিময় করে নিল, আর ইশিকা ওকে রেখেই একা একাই রুমের দিকে চলে গেল।
তখন ইশিকার আম্মুকে উদ্দেশ্য করে বলল, মামনি, এটা কেমন বেয়াদবি? তুমি জামাইকে রেখে এভাবে একা চলে যাচ্ছ কেন? ইশিকা কোনো কথা না বলে চলে গেল। তখন ঈশান একটা হাসি দিয়ে আম্মুর দিকে তাকালে আম্মু বলল, আব্বু, তুমি কিছু মনে করো না। দেখো, বিয়েটা তো হুটহাট করেই হলো, তার উপর অন্য একটা ছেলের সাথে ইশিকার বিয়ে হবার কথা ছিল। ও মনে হয় তোমাকে মেনে নিতে পারেনি, তাই না? তুমি মন খারাপ করো না প্লিজ। মন খারাপ করিনি আম্মু। তোমার মেয়ে আমাকে কতদিন ইগনোর করে সেটাও দেখব। খুব শীঘ্রই আমার বসে চলে আসবে, দেখো। আমাকে ইগনোর করতে পারবে না। তোমরা টেনশন করো না, আমি ওকে ঠিক সোজা করে ফেলবো, দেখো। জানো তো আব্বু, মেয়েটা এতটা রাগী যেটা বলে বোঝাতে পারবো না। ও যখন যেটা চেয়েছে সেটাই দিতে হয়েছে। কালকে এরকম একটা ঘটনা ঘটলো যেখানে তুমি আমার মেয়েটাকে বিয়ে না করলে আমাদের সম্মানটাই ধুলোর সাথে মিশে যেত। সেখানে মেয়েটা তোমার সাথে এমন মিসবিহেভ করে, তোমাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আম্মু, তুমি এসব কি বলছো? তোমার মেয়েকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তাছাড়া এটা তো আমার কর্তব্য ছিল। ভালোবাসার মানুষটার অসম্মান কি করে হতে দিতাম বলো? তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, দেখিও। আব্বু, জানো না, তোমার বউয়ের এখনো বাচ্চাদের মতন স্বভাব। মাঝে মধ্যে এমন এমন কাজ করে যার জন্য ওকেই কষ্ট পেতে হয়। তুমি ওর ভুল ত্রুটিগুলো মাফ করে দিও। এখন তো তুমি ওর স্বামী, ওর সব দিকটা তোমাকেই দেখে রাখতে হবে। ও যদি কোনো ভুল ত্রুটি করে তুমি আমাদের বলো, আমরা সবটা সহ্য নেওয়ার চেষ্টা করব। তারপরেও ওকে কোনো কষ্ট দিও না যেটা ও সহ্য করতে পারবে না। আম্মু, তুমি টেনশন করো না তো, আমি সবটা ম্যানেজ করে নিব। তোমার মেয়েটা একটু রাগী, আমি সেটা আগে থেকেই জানি। দেখো, সব ঠিক হয়ে যাবে। ও খুব শীঘ্রই আমাকে মেনেও নিবে আর সংসারে মনোযোগ দেবে। আর ওর রাগ অভিমানটাও খুব শীঘ্রই দূর করে দিব আমি। ঈশান বেশ কিছুক্ষণ ইশিকার আম্মুর সাথে কথা বলে রুমে চলে আসলো। দেখলো ইশিকার রুমে গাল ফুলিয়ে বসে আছে। ঈশান এসেই ওর মুখটা খুব শক্ত করে চেপে ধরে বলল, এত তেজ কিসের তোমার? বলছি না রাগ অভিমানটা এখান থেকে কমাবে। একদম আমার সাথে রাগ দেখাতে আসবে না। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। ঈশান ছাড়ো, আমার লাগছে, প্লিজ। এমন করতেছো কেন? আমি কি এমন করছি? তাহলে এমন করে চলে আসলে কেন? হ্যাঁ, তা নয়তো কি করবে? তোমাকে কোলে করে নাচবে? দেখো, আমার এত আদিক্ষেতা করার ইচ্ছে নেই। আমি তো তোমাকে বলেই দিয়েছি, আমি তোকে ভালোবাসি না, আমি বিয়েটাও মানি না, আর কখনো তোমাকে স্বামীর অধিকারটাও দিতে পারবো না। সেটা কি করে না দাও আমিও দেখে নিব। তুমি কি করে আমাকে দূরে রাখতে পারো আমিও দেখে নিব। কতদিন আমার থেকে এইভাবে মুখ ফিরিয়ে নাও, দেখব। আমি জানি তুমি জোর করে সবটা করার চেষ্টা করবে, তাই না? তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমি মন থেকে কখনোই তোমাকে ভালোবাসবো না। আমি জানি তুমি এগুলো কিসের জন্য করছো, হয়তো আমাকে নিজের করে পাওয়ার জন্য করছো, কিন্তু আমি মন থেকে কখনো তোমার ভালোবাসাটা চাই না। এখন তোমার চাওয়া না চাওয়াতে কিছু আসে যায় না। আমি খুব শীঘ্রই তোমাকে বুঝিয়ে দেব তুমি এতদিন ভুল করেছো। আমাকে ভালো না বাসাটা তোমার জন্য ভুল ছিল। ইশিকাকে ছেড়ে দিয়ে ঈশান ওয়াশরুমে চলে গেল। বাইরে এসে দেখলো ইশিকা কার সাথে যেন কথা বলছে। ঈশান কোনো কথা না বলে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ঈশান যতই ইশিকার সাথে বাজে ব্যবহার করছে, উল্টো নিজেরই খারাপ লাগছে। অন্যদিকে ইশিকা না চাইলেও ঈশানকে দূরে সরাতে পারে না। হয়তো আব্বু আম্মু সম্মান বাঁচিয়েছে তাই। আর ঈশান মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছে যে এত কিছু করার চেষ্টা করেও ইশিকার মনে একটু জায়গা করে নিতে পারছে না। তাই ও মনটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। তারপর দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নিচ্ছে। ঈশানের বিশ্বাস আছে একটা সময় ইশিকাও ওকে ভালোবাসবে। তো রাতে খাওয়া দাওয়া শেষে দুজনেই রুমে আসে। তখন ইশিকা সোফার দিকে যেতে গেলে ঈশান ওর একটা হাত ধরে ফেলে আর বিছানায় জোর করে এনে বসিয়ে দিয়ে বলে, ওদিকে কোথায় যাচ্ছ? আমি তোর সাথে এক বিছানাতে থাকবো না। আমি জানি তুই জোর করে আমার সাথে উল্টাপাল্টা করবি, তাই আমি তোর সাথে এক মুহূর্তও থাকতে চাই না। একদম নাটক দেখাবে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এখানে চুপচাপ শুয়ে পড়ো, আমি তোমার বুকে মাথা রাখবো। তোমার আমার বুকে মাথা রাখার ইচ্ছে না থাকলেও
আমার তোমার বুকে রাখার ইচ্ছা আছে। জোর করে সবটা করতে চাস তাই না? আমি তোকে কখনোই ভালোবাসবো না, বলছি না? ভালোবাসো না বাসো সেটা পরে প্রশ্ন। আগে তোমাকে একটা বেবির আম্মু বানিয়ে দেই, তখন ঠিকই আমাকে ভালোবাসবে। তোর মতো কাপুরুষ এছাড়া আর কি বা করতে পারে? আমি খুব ভালো করে জানি তোর এছাড়া আর কোনো মুরদ নেই। তুই জোরপূর্বক একটা মেয়ের অনিচ্ছায় তাকে শুধু স্পর্শ করতেই পারবি। ইশিকা কথাটা শেষ করার সাথে সাথে ঈশান রেগে ঠাস করে ওর মুখে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথেই ইশিকা কান্না করে দিল আর বলতে লাগলো, তুই আমাকে মারলি? আমি না তোর থেকে সিনিয়র? আমি সব আম্মুকে বলে দিব। তোর এত বড় সাহস, তুই আমাকে মারিস? আমি না কাপুরুষ, তাই পুরুষ কিনা সেটা সে প্রমাণ দিলাম। তোমার সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? তুমি আমার সাথে থাকবে না মানে আম্মুকে বলবে তো বলো। কি বলবে? তোমার গায়ে হাত তুলেছি, কি জন্য হাত তুলেছি সেটা বলবে না? এত ঢং দেখিও না। শোনো, মেয়ে হয়ে জন্মেছো, তাই স্বামীর পরিচয় তোমাকে এখন থেকে বাঁচতে হবে। ভুল করেও আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো না, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। এখন কথা না বলে চুপচাপ শুয়ে পড়ো। না, আমি তোর সাথে শুভ না। তুই আমাকে মারলি। কথা না শুনলে এখন আরেকটা দেবো, সেটা কি তোমার জন্য ভালো হবে? শুতে বলেছি না, শুয়ে পড়ো। ঈশানের ধমকের সুরে কথাতে ইশিকা জোরে জোরে কান্না করে দিল। তখন ঈশান রাগের চোখে ওর দিকে তাকাতেই ভয় পেয়ে ইশিকা শুয়ে পড়ল। ইশিকা শুতেই ঈশান ওর পাশে শুয়ে পড়ে, তারপর ওকে জড়িয়ে ধরল। তারপর ওর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কান্না থামাবে নাকি আমাকে আরো কিছু করতে হবে? এই না না, আমি কান্না থামাচ্ছি। তুমি এত বকা দাও কেন আমাকে? বকা খাওয়ার মতো কাজ করো কেন? এখন নাক টানা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরো আর মাথায় হাত বুলিয়ে দাও। আমার ঘুম পাচ্ছে, জান। ইশিকা ঈশানের রাগী চেহারা দেখে ওর মাথায় হাত বুলাতে লাগলো। ও এখনো ফুপিয়ে ফুপিয়ে উঠছে। তখন ঈশান আবারও রাগী কণ্ঠে বলল, বউ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এমন না যে তোমার সাথে জোর করে কিছু করেছি, আজকে কিছুই করিনি, শুধু তোমার বুকে মাথা রেখেছি। নাকি এটাও তোমার সহ্য হচ্ছে না বলো? তুমি রাখবে কেন? আমি বলেছি না আমি তোমাকে ভালোবাসি না? তুমি জোর করে আমার সাথে সবটা করেছো। আমার তোমাকে সহ্য হয় না, পছন্দ করি না তোমাকে। তারপরও কেন এমন করো সব সময়? ইশিকা এরকম কথাতে ঈশানে খুব খারাপ লাগলো। তারপর ওকে জড়িয়ে ধরে রাখলো আর বলতে লাগলো, কি করবো বলো? ওই যে বারবার বলতে না, নির্লজ্জ বেহায়া, অনেক বেশি ভালোবাসি, তাই সেটা বোঝাতে পারিনি। তারপরও জোরপূর্বক সবটা করার চেষ্টা করি, আমার বলে অধিকার খাটানোর চেষ্টা করি, কিন্তু আমি জানি সেটা আমার নয়। যতদিন আমার ভেতরে ইচ্ছা শক্তিটা আছে না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করে যাব। জোর করে হলেও নিজের ভালোবাসায় তোমাকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি আমার উপর রাগ অভিমান যা করো করতে পারো, সমস্যা নেই। বিয়ের আগেও যেমনটা করেছো এখনো তেমনটাই করছো। আমি বুঝতে পারছি তুমি মন থেকে কিছুই চাও না। যখন বুঝতে পারছিস তাহলে আমার সাথে জোর করে এসব করিস কেন? তুই বুঝিস না আমার কতটা খারাপ লাগে? আমি তোমার থেকে দূরে সরে গেলে অনেক বেশি খুশি হবে, অনেক হ্যাপি থাকতে পারবে তুমি। ঈশান কথাটা বলেই ইশিকাকে ছেড়ে দিয়ে ওর মুখের দিকে তাকালো। কিন্তু কেন জানি ইশিকার কোনো কথা বলতে পারলো না। ও এখনো বারবার ফুপিয়ে উঠছে। 2-3 মিনিট যাবৎ ঈশান ইশিকার মুখের দিকে তাকিয়ে রইল আর বারবার জিজ্ঞেস করলো কথাটা। তারপর ইশিকা কোনো কথা বলল না। ঈশান আবারও ওকে জড়িয়ে ধরলো। ইশিকার অনিচ্ছা সত্ত্বেও ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবেই 2 দিন ঈশান ইশিকার বাসায় থেকে তারপর বাসায় চলে আসলো। এদিকে ইশিকার ব্যবহারটা চেঞ্জ হচ্ছে না। বাসায় আসতেই যেন ও আবার সেই আগের গুন্ডি চেহারা ধারণ করলো। ঈশানকে উঠতে বসতে ইশিকা রাগ দেখায়, ওর গায়ে পর্যন্ত হাত তোলে। তাদের ঈশানের কোনো আফসোস নেই। ঈশান জানে যখন ইশিকা ওকে ভালোবাসবে তখন আর এই কষ্টটা থাকবে না। ভালোবাসার মানুষের দেওয়া কষ্টটা না হয় একটু সহ্য করে নিবে। ইশিকার লেখাপড়াটা শেষ হয়নি, তাই আব্বুকে বলে উনি ইশিকাকে কলেজে যেতে বলে। আর ঈশান জানে ইশিকার কাজ হচ্ছে কলেজে গিয়ে ফ্রেন্ডদের সাথে ফালতু আড্ডা দিয়ে সময় নষ্ট করা। আর ইশিকা দেখতে মারাত্মক সুন্দরী, তাই ছেলেরাও কথা বলার ছলে ওর গায়ের উপর ঢলে পড়ে। তাতে ইশিকার কোনো ভ্রুক্ষেপ নেই। বিয়ের পর থেকে আব্বু ঈশানকে অফিসে বসতে বলেছে, তাই ও মাঝে মধ্যে কলেজে আসে।
অফিসে কাজ করতে গিয়ে কলেজের দিকটায় তেমন সময় দেওয়া হয় না। আজকে কাজ কম থাকায় ঈশান ভাবে একটু কলেজের দিকে যাবে। তারপর ক্যাম্পাসে আসতেই খেয়াল করে ইশিকা ওদের আড্ডার জায়গায় বসে একটা ছেলের সাথে বেশ হাসাহাসি করে কথা বলছে। এমন কিছু দেখেই ঈশানের বেশ খারাপ লাগে, কারণ ও যতবার ইশিকাকে বারণ করেছে ছেলেদের সাথে মিশতে, ইশিকা তত বেশি কাজটা করে। ঈশানকে ইশিকার সামনে এসে দাঁড়ালো। ও একবার ঈশানের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, আর ঈশান রাগী কণ্ঠে বলল, বেশিবার বেড়ে গেছো তাই না? বারবার বারণ করার পরও অন্য ছেলেগুলোর সাথে হাসাহাসি করে কথা বলছো। শোন, আমি কি করব না করব সেটা তোকে বলে দিতে হবে না। তুই কে রে আমাকে এসব কথা বলার? হ্যাঁ, আমি কে সেটা ভুলে গেছো নাকি? কাগজপত্রগুলো বের করে দেখাবো? শোনো, আমি রেগে যাই, তার আগে এখান থেকে ওঠো আর বাসায় চলো। আজকে তোমার কি হাল করি তুমি শুধু একটাবার বাসায় চলো, দেখতে পাবে। তুই আমার কি করবি রে? কিছুই করতে পারবি না। আমি বুঝতে পেরেছি তোর সাথে নরমভাবে কথা বলে কোনো লাভ হবে না। এখন থেকে তুই শুধু আমার রাগের চেহারাটাই দেখবি। আমি তোকে কি করে ইগনোর করতে পারি তুইও সেটা দেখবি। খুব তেজ বেড়ে গেছে তোমার না? দাঁড়াও, আজকে বাসায় যাই, তারপর দেখাবো মজা। ঈশান কথাটা বলেই ইশিকাকে হাত ধরে টেনে ওঠালো। সবাই কেমন যেন ওদের দিকে তাকিয়ে রইল। সাথে সাথেই ইশিকা এক ঝটকায় ঈশানের হাতটা ছাড় নিয়ে ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মেরে দিল। ইশিকার এরকম কর্মকাণ্ডে ঈশান হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ইশিকা রাগী কণ্ঠে বলতে লাগলো, জীবনের সবচেয়ে বড় ভুল করেছি কি জানিস তো? তোর মতো একটা বাজে ছেলেকে বিয়ে করে। না হলে আমাকে এত টর্চার সহ্য করতে হতো না। তুই বুঝিস না আমার তোকে অসহ্য লাগে, তারপরও আমার গায়ে হাত দিস। সেদিন যদি তোকে বিয়েটা না করে সুইসাইড করে মরে যেতাম না, তারপরও এরকম টর্চার আমাকে সহ্য করতে হতো না। খুব বেশি ভালোবাসি তো, তাই এরকম অবহেলা করছো তাই না? একটা সময় আসবে যখন তুমিও চাইবে আমি তোমাকে ভালোবাসি আর তোমার থেকে যেন দূরে সরে না যাই, কিন্তু সেই সময়টা না আর শত কান্না করলেও আমাকে পাবে না। তাকে বলছি না তোর মতো একটা বাজে ছেলেকে আমি কখনোই ভালোবাসবো না? তুই বুঝিস না তোকে আমার অসহ্য লাগে, তারপরও কেন বারবার আমাকে স্পর্শ করিস? আজকে একবার বাসায় যাই, তুই আমার কি করবি দেখ। আব্বু আম্মুকে আমি কি বলি? আজকে এমন কিছু করব যেটা তুই কল্পনাও করতে পারছিস না। অনেক বেশি ভালোবাসি তো, তাই তোমার কাছে এখন অসহ্যকর হয়ে গেছি। কিন্তু জানো তো, এই অবহেলাটা না এত বেশি করে ফেলেছো যে এখনো সেটা সহ্য হচ্ছে না। খুব শীঘ্রই এই মানুষটা খুব বেশি পাল্টে যাবে, যেটা তুমি আর নিতে পারবে না। ঈশানের কথায় ইশিকা হেসে উড়িয়ে দিল, তাই সবার সামনে হাসতে লাগলো। তারপর ঈশান ওর মুখের দিকে তাকিয়ে রইল। ইশিকা অনেকক্ষণ ওকে কথা শুনিয়ে তারপর সেখান থেকে চলে গেল। ঈশান বেশ কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে বাসে চলে আসলো। মনটা ভালো নেই। এরই মাঝে বাসে এসে কলিং বেল দিতেই এসে দরজা খুলে দিল। ঈশান বাসে এসে কলিং বেল দিতেই সুইটে এসে দরজা খুলে দিল। ঈশান ভেতরে আসতেই খেয়াল করলো ইশিকার কান্নাকাটি করছে। ঈশানের বুকটা কেঁপে উঠল। ও গিয়েই ইশিকার সামনে হাঁটু গেয়ে বসে ওর মুখে দুপাশে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কে কি বলেছে আমাকে বলো। ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। তার আগে আপু এসে ওর শার্টের কলার টেনে ধরে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে ওর গালে দুইটা থাপ্পড় মেরে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যার জন্য সবটা ঈশানের মাথার উপর দিয়ে গেল। ও কি বলবে বুঝতে পারছে না। তারপর স্বাভাবিকভাবেই বলল, আব্বু তুমি আমাকে মারলে কেন? আমি কি কোনো ভুল করেছি? এত বড় একটা অন্যায় করার পরও তুমি বলছো কি করেছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দিন দিন তুমি এতটাই বাজে হয়ে যাচ্ছ, যার জন্য কোথায় কি ব্যবহার করতে হয়, কার সাথে কিভাবে মিশতে হয় তুমি সেটাও জানো না। আব্বু আমি কি করেছি সেটা তো বলো। আর একটা বাজে কথা বলবে না। রাস্তার মেয়েগুলোর সাথে ঢলাঢলি করে বেড়াও, তাদের সাথে সম্পর্ক রাখো, আর শেষ পর্যন্ত কিনা এসব কাজ করতে পারলে ছি। আব্বু তুমি আমাকে ভুল বুঝছো, আমি এমন কিছু করিনি। ঈশান কথাটা শেষ করার আগেই আব্বু যখন ওকে আরেকটা থাপ্পড় মারতে যাবে, ঈশাকে এসে আব্বুর হাতটা ধরে ফেলো আর কান্না করতে করতে বলতে লাগলো, আব্বু
তুমি ওকে মেরো না, ওকে মারলে আমার খুব কষ্ট হবে। তোমার যত রাগ আছে আমার উপরে দেখাও। বাবু তুমি বলে দাও তুমি এখন থেকে আর ওইসব বাজে মেয়ের সাথে মিশবে না, আর কাছেও যাবে না। ওরা তোমাকে মায়ায় ফেলে এমনটা করেছে, তাই না বলো? ঈশান ইশিকার কথাটা শুনে অবাক হয়ে যাচ্ছে। ও ভাবতে পারছে না ইশিকা এমন কথা কেন বলছে। এবার আম্মু এসে বলতে লাগলো, ভাবতে ঘৃণা লাগছে। তুই কিনা আমার ছেলে, আমার ছেলে শেষ পর্যন্ত কিনা এরকম একটা কাজ করতে পারলো। আমি কি করেছি সেটা তো বলবে, তা না বলে উল্টাপাল্টা দোষারোপ করছো আমাকে। ইশিকা, তুমি আব্বু আম্মুকে কি ভুলভাল বুঝিয়েছো? ঈশানের কথাতে ইশিকার কানের গতিটা বেড়ে গেল, যার জন্য আব্বু আরও রেগে গেল। আবারও ঈশানকে মারতে গেলে সুইটি আপু এসে আব্বুকে আটকে দিয়ে বলল, আব্বু তুমি রাগারাগি করো না, আমি ওর সাথে কথা বলছি। ভাই তুই এমন কাজ কেন করছিস? আপু, তুই কি বলছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি আবার কি করলাম যার জন্য তোমরা আমার উপর এভাবে রেগে আছিস? ভাই এবার কিন্তু বারবারই হয়ে যাচ্ছে। ইশিকা আমাকে সব বলেছে, তুই তোর ক্লাসমেটের সাথে রিলেশনে জড়িয়েছিস, শেষ পর্যন্ত কিনা মেয়েটার সাথে ডেটে গিয়েছিস। এইসব কথা আমাকে ঈশিতার কাছ থেকে শুনতে হচ্ছে। তুই কি করে পারলি ঘরে বউ রেখে এরকম একটা কাজ করতে? তুই না ঈশিকাকে ভালোবাসিস, ওর জন্য কষ্ট পেতে? তাহলে বিয়ের পর তোর বিয়েটা তো চেঞ্জ হলো কি করে? একটা মাসে তুই এইভাবে পাল্টে গেলি। আমি তো চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। আপুর কথা শুনে ঈশান ইশিকার দিকে তাকালো, খেয়াল করলো ও কান্না করে শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সত্যি সত্যি কান্না করছে। ঈশান ওর এরকম নাটক দেখে অবাক হয়ে যাচ্ছে, তাই ইশিকার সামনে এসে বলতে লাগলো, বাহ, বেশ ভালোই নাটক সাজিয়েছো। এসব কথা তুমি বলতে পারলে? শেষ পর্যন্ত আমাকে একটা চরিত্রহীন ছেলে বানিয়ে দিলে। একদম ওর সাথে রাগারাগি করবে না। তুমি যেটা করেছো ও সেটাই বলেছে। তুমি শেষ পর্যন্ত এর একটা কাজ করবে আমি ভাবতেও পারছি না। তোমার চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কিনা শেষ পর্যন্ত আমার ছেলে হয়ে এরকম একটা কাজ করলে। আম্মু, কেন বুঝতে চাইছো না? আমি এমন কাজ করিনি। তোমরা আমাকে একটু বিশ্বাস করো। আচ্ছা, তোমরা কখনো শুনেছো আমি কোনো মেয়ের সাথে এরকমটা করেছি? আগে শুনিনি, কিন্তু আজকে শুনে অবাক হয়েছিলাম। তারপর যখন ওই মেয়েটার সাথে তার ছবি দেখলাম, সেটা দেখে তো আরো অবাক হয়েছে। ঈশান আপুর কথাতে অবাক হয়ে যাচ্ছে, তাই বলল, আপু, কি এমন ছবি দেখেছো যার জন্য তোমরা অবাক হয়ে গেছো? আমাকে একটু দেখাবে? সুইটি ইশিকার ফোনটা এনে তারপর ঈশানের সামনে ধরলো। তাতে দেখা যাচ্ছে ঈশান ওর একটা ক্লাসমেটের হাত ধরে হাঁটছে। ছবিটা দেখে ঈশান ইশিকার দিকে তাকিয়ে রইল। তখন ঈশান বলল, এটা বিয়ের আগের ছবি, আর ও আমার ফ্রেন্ড। আর ফ্রেন্ডের হাত ধরা কি অন্যায় বলো? ইশিকাও তো কত ছেলের গায়ে পড়ে কথা বলে, শেষ পর্যন্ত বিয়ের আগে একটা রিলেশনে জড়িয়েছিল। তাতে কি আমি কিছু বলেছি? আর তুমি আজকে আব্বু আম্মুর সামনে এসে এসব উল্টাপাল্টা নাটক করলে। আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না বলেই সবার সামনে এইভাবে ছোট করতেও দুবার ভাবছো না। কিন্তু মনে রেখো, আমি তোমাকে যেদিন থেকে ভালোবাসি সেটা প্রকাশ করেছি। সেদিন থেকে তুমি আমাকে যতটা কষ্ট দিচ্ছ, একদিন এর থেকে বেশি কষ্ট তুমি পাবে। তোমার এরপরও সাহস হয় কি করে ওকে আমাদের সামনে দাঁড়িয়ে ভয় দেখানোর? আমি বুঝতে পেরেছি তোমার এ বাসায় থাকার ইচ্ছে নেই, তাই না? তুমি মেয়েটাকে ভালোবাসো বলে আমি সবটা জানা শোনার পরও ওর সাথে বিয়েটা দিয়েছি। আর তুমি কিনা ওকে বিয়ে করার পর এরকম একটা কাজ করলে আমি সেটা ভাবতেও পারছি না। আব্বু, বারবার এক কথা কেন বলছো? আমি তো বলছি আমি এমনটা করিনি। ইশিকা, তুমি কেন এরকম নাটক করছো? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না সেটা বলে দাও। তুমি আমার সাথে থাকতে চাও না সেটা বলতে পারো না? উল্টো আমাকে সবার সামনে ছোট করছো, তাই না? দেখেছো আব্বু, তোমার ছেলে কতটা পাল্টে গেছে। একটা মাসেও আমাকে ভুলে গেছে। আমাকে এত বেশি ভালোবাসার পরও ও অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে, আর আজকে আমার সাথে এমন করে কথা বলছে। ঈশান, তুমি এমনটা বলতে পারলে আমাকে? ইশিকা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বলছি না আমি এমন কিছু করিনি। আমি জানি তুমি প্ল্যান করে সবটা করছো। দেখো, আমি তো তোমাকে বলে দিয়েছি আর তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি চাইলে বাসায় চলে যেতে পারো, কারণ জোর করে যে আর যাই হোক ভালোবাসাটা হয় না, সেটা আমি কয়েকদিনেই বুঝে গেছি। ঈশান কথাটা শেষ করতে পারল না। তার আগেই আব্বু রেগিকে আবার একটা থাপ্পড় মেরে দিল আর বলতে লাগলো, হ্যাঁ বৌমা, চলে গেল তো তোমার সুবিধা হয়।
এসব রঙ্গলীলা বাইরে চালিয়ে যেতে পারো, তাই না? তোমার সাহস কি করে হয় ওকে বাসায় চলে যাওয়ার কথা বলা? ওকে বাসায় চলে যাওয়ার কথা বলো। আজকে তুমি বাসা থেকে বেরিয়ে যাবে, এমন একটা কাজ করছো, তার উপর ইশিকার সাথে সাউট করে কথা বলছো। আব্বু, আমি বারবার বলছি এমনটা করিনি। তারপরও তোমরা বিশ্বাস করতে পারছো না? তোমাদের ছেলের উপর তোমাদের এইটুকু বিশ্বাস নেই? বাইরে একটা মেয়ে বলছে আর তোমরা তাতে বিশ্বাস করে নিয়েছো। একদিন তোমরা ঠিকই জানতে পারবে আমি এই কাজটা করিনি, আর সেদিন তোমরা অনেক আফসোস করবে। দেখো, তোমার মতো কুলাঙ্গারের ছেলের জন্য আমার কখনো আফসোস হবে না, যে কিনা ঘরে বউ রেখে এরকম একটা কাজ করতে পারে। আমি বলছি আমি এমন কাজ করিনি, আর যদি করেও থাকি তাহলে বেশ করেছি। ঈশান রাগ করে কথাটা বলে দিল, যার জন্য আব্বু প্রচণ্ড পরিমাণে রেগে গেল। ওর গায়ে হাত তুলতে গেলে এবার আব্বু এসে আটকে দিল। তারপর আব্বুকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলতে লাগলো, ভাই তুই রুমে যা। আব্বু তুমি কি শুরু করলে বলো তো? আমি ওকে বুঝিয়ে বলছি, তুমি রাগারাগি করো না। দেখ ভাই, ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে, তার জন্য তুমি এমন করে রাগারাগি করলে তো তোমার শরীরটা খারাপ হবে। ও এতটা ছোট মানুষ না যে কিছু বুঝতে পারে না। বিয়েটা করেছে দুদিন পরে, বাচ্চার বাবা হবে, আর এখন এমন উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছে। আমরাও এমন বয়স পার করে এসেছি, কিন্তু এরকম রং চলাফেরা করিনি। আমার ছেলে হয়ে ও শেষ পর্যন্ত কিনা ঘরে বউ থাকতে এরকম একটা কাজ করলো। ওর চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই মেয়েটার সাথে ওকে বিয়ে দেওয়ায় আমার ভুল হয়েছে। বিয়ের পর থেকে ওই মেয়েটাকে কষ্ট দিয়ে আসছে, আর আজকে আমি সেটা জানতে পারলাম। আব্বুর কথাতে ঈশান অবাকের চরমে পৌঁছাচ্ছে। ঈশান ভালোভাবেই বুঝেছে ইশিকা বাস শেষে আব্বু আম্মুকে ভুলভাল বুঝিয়েছে। ঈশান আবার গিয়ে ইশিকার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, বাহ, অনেক সুন্দর নাটক করলেন। কলেজে সবার সামনে অপমান করলেন, আর বাসায় এসেও এমন ছোট করলেন, যার জন্য সম্মানটাই রইল না। একটা কথা কি জানেন তো, বেশি ভালোবাসলে যেভাবে কষ্ট পেতে হয়, আজকে সেটা দ্বিতীয়বার প্রমাণ পেলাম। চিন্তা করবেন না, আপনি যেটা চান না সেটাই হবে। ঈশান কথাটা বলে সেখান থেকে চলে গেল। ইশিকার খুশি আর দেখে কে। ঈশানকে আজকে এমনভাবে সবার সামনে ছোট করতে পেরে ইশিকা এত বেশি খুশি হয়েছে, যেটা কাউকে বলে বোঝাতে পারবে না। ঈশান আর সেখানে দাঁড়ালো না, সুইটি আপুর কথাতে রুমে চলে গেল। তারপর কিছুক্ষণ বেলকুনিতে দাঁড়িয়ে রইল। অন্যদিকে আব্বু আম্মু সুইটি অনেকক্ষণ ইশিকাকে বোঝালো, ওর কান্নাটা থামে। ইশিকা আজকে এতটা খুশি হয়েছে কারণ এতদিন ও ঈশানকে তেমনভাবে শিক্ষা দিতে পারেনি। অন্যদিকে ঈশান কিছু একটা গভীরভাবে চিন্তা করছে। আজকে আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ছে। বারবার মনে হচ্ছে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুলটা ও করেছে, তাই হয়তো আজকে সেই ভুলের মাসুলটা ওকে দিতে হচ্ছে। ঈশান চোখের পানিগুলো মুছে নিল আর সিদ্ধান্ত নিল আজকের পর থেকে কখনো ইশিকাকে স্পর্শ করবে না। তো ঈশানের কর্মকাণ্ডে বাসা কারোর মনটা ভালো না, কিন্তু ও বোঝাতেই পারলো না কাজটা করেনি। স্বাধীন কেউ ঈশানের খোঁজ খবর নেও তো দূরে থাক, কেউ ওর সাথে কথাও বলো না। এমনকি সুইটি আপু ওর উপর রাগ করে আছে। ঈশান ভেবেছিল সুইটি আপুকে বলে হয়তো সবটা বিশ্বাস করবে, কিন্তু ওর ইচ্ছে নেই কাউকে বোঝানোর। রাতে সবে খাবার খেতে বসলে তখন সুইটি ঈশানকে খাবারের জন্য ডেকে গেল। ঈশান কোনো রেসপন্স করলো না, তাই আর কেউ বেশিক্ষণ ডাকাডাকি করলো না। একটু পর ইশিকা রুমে এসে বেলকনিতে গিয়ে ঈশানের পাশে দাঁড়িয়ে হাসতে লাগলো। ঈশান একবার অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে একটু মুচকি হাসার চেষ্টা করলো। তখন ইশিকা বলতে লাগলো, আমার সাথে লাগতে এসেছিস তাই না? আমার গায়ে করা প্রত্যেকটা স্পর্শের আঘাত এখন থেকে তুই পাবি। তুই আমাকে কি ভেবেছিলি? আমি চুপ করেছিলাম বলে তোর কথাতে সবটা মেনে নিয়েছিলাম? কখনো না। আমি তোকে কখনোই ভালোবাসবো না, আর সেখানে স্বামী হিসেবে মানা তো দূরে থাক। তুই আজকে থেকে শুধু আমার রাগী চেহারাটাই দেখতে পাবি। ইশিকা ঈশানকে রাগানোর জন্য ওকে বেশ ছোট করে কথা বলছিল। তারপর ঈশান কোনো জবাব দিল না। বেলকনি থেকে রুমে এসে একটা চাদর আর বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ইশিকাও এসে বিছানায় শুয়ে পড়ল। ঈশানের চুপ করে থাকাতে ইশিকা মনে করলো ঈশান হয়তো আর কিছু বলবে না।
আজকে ও উচিত শিক্ষা পেয়েছে। ও আরও ভাবলো আজকের পর থেকে ঈশানকে আরও অপমান আর অবহেলা করবে, যার জন্য আব্বু আম্মু ওকে সারা জীবন ভুল বুঝে যাবে। অন্যদিকে ঈশানের ঘুম আসছিল না, বারবার মনে হচ্ছিল এরকম কাউকে ভালোবাসার আগে ওর মৃত্যু হয়ে গেলে ভালো হতো, তাহলে অন্তত এই কষ্টটাকে ভোগ করতে হতো না। সারাটা রাত ঘুম হলো না, তাই আর চেষ্টা হলো না। পরদিন সকালে ঈশিকার ঘুম ভাঙে 10টার দিকে, উঠে বসে আর খেয়াল করে 10টা বাজে, কিন্তু আশ্চর্যের বিষয় আজকে কেউ ওকে ডাকেনি, এমনকি একটাবার ঈশান ওকে ডেকে ওঠায়নি। তখন ঈশিকা এদিক ওদিক তাকাতে লাগলো, তখনও নিজে নিজেই বলতে লাগলো, কি হলো, এই কুত্তাটা কোথায় গেল? আমার উপর রাগ দেখানো? তুই আমাকে ডেকে তুলছিস না? তুই আমাকে ডেকে তুলিসনি, তাই না? দাঁড়া, এখন আবার নতুন নাটক করব। ঈশিকা কথাটা বলেই কান্নাকাটি জোরে দিল, কিন্তু আশ্চর্যের বিষয় ও এত জোরে জোরে কান্না করছে, তারপরও কেউ রুমে আসছে না। তাই ঈশিকা নিজে নিজেই বলতে লাগলো, বিষয়টা কি হলো? এমনিতে একটা ডাক দিলেই তো সুইটি চলে আসতো আর সবাই এসে আমাকে জিজ্ঞেস করতো, কিন্তু আজকে এত কান্নাকাটির অভিনয় করছি, কেউ আসছে না কেন? বুঝেছি, নাটকটা নিচে গিয়েই করতে হবে। যেই ভাবা সেই কাজ। নিচিকে আবারও কান্নাকাটি জুড়ে দিল আর বলতে লাগলো, আব্বু আম্মু, সুইটি কোথায়? তোমরা দেখো, তোমার ছেলে আমার উপর রাগারাগি করে অন্য একটা মেয়ের সাথে কোথায় যেন গিয়েছে। আমাকে একটুও ভালোবাসে না ও। সারা রাত আমার সাথে রাগারাগি করেছে, আমাকে একটু নিজের কাছে টেনে নেয়নি। ওকে একটু বলো না আমার সাথে কথা বলতে। আমি কি ওকে ভালোবেসে খুব বেশি অন্যায় করে ফেলেছি বলো? ঈশিকা কান্না করার অভিনয় করতেছে, তাতে মনে হচ্ছে ও সত্যি কান্না করছে। আম্মু আর সুইটি ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের মাঝে কোনো রিয়াকশন নেই। ওরা কেমন অদ্ভুতভাবে ঈশিকার দিকে তাকিয়ে আছে। ওদের কোনো রিয়াকশন না পেয়ে এবার ঈশিকা সুইটির দিকে এগিয়ে এসে তারপর কান্না করে দিয়ে বলতে লাগলো, দেখেছিস, তোর ভাইয়ের এত কিছুর পরেও আমাকে একটুও ভালোবাসবে না, আমার উপর রাগ করে আছে, যার জন্য আমাকে কালকে রাত্রে একবার বুকে নিয়ে ঘুমায়নি। তুই ওকে একটু বল না আমার সাথে এরকম মিসবিহেভ না করতে। তুই তো জানিস আমি কষ্টটা বেশি সহ্য করতে পারি না। ঈশিকা কান্না করে যাচ্ছে। এবার সুইটি একটা কাগজ ঈশিকার দিকে এগিয়ে দিল। ঈশিকা অবাক হয়ে কাগজটার দিকে তাকিয়ে রইল, তারপর কাগজটা কি সেটা দেখতে হাতে নিল আর বলতে লাগলো, এটি কি তুই আমাকে দিচ্ছিস সেগুলো? সুইটি কোনো কথা বলল না, শুধু ঈশিকার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। তখন ঈশিকা কাগজটা পড়তে শুরু করলো। আব্বু আম্মু, আপু, তোমাদেরকে আবারও বলছি, তোমরা কালকে যেটা শুনেছো বা দেখেছো আমি তার কিছুই করিনি। আমি জানি এইসব কথাগুলো তোমাদের যদি শত বলি তারপর তোমরা বিশ্বাস করবে না। কারণ কেন জানো তো? একটা মেয়ে তোমাদের বুঝিয়েছে আমি উল্টাপাল্টা কিছু করেছি। আর এই সমাজে মেয়েদের কথাকে বেশি প্রাধান্য দেয়া হয়, মেয়েদের অধিকার না আমাদের সমাজে অনেক বেশি দেওয়া হয়। তাই ওদের কথাটাই সবসময় বিশ্বাস করে। তারপর আমার কোনো আফসোস নেই, কিন্তু আফসোস কোথায় জানো? যাকে এত বেশি ভালোবেসেছি তাকে একটা বছরও বোঝাতে পারিনি। তারপর যখন আশাটা ছেড়ে দিলাম, অদ্ভুতভাবে আমাদের বিয়েটা হলো। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, জীবনের সর্বোচ্চ সুখটা আমি পেয়ে গেছি, কিন্তু না, ওই বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। জানতাম না ওই বিয়ে নামক মায়ায় জড়িয়ে আমার লাইফটা পুরো শেষ হয়ে যাবে। তারপরও কোনো আফসোস ছিল না। ভেবেছিলাম একটা সময় ঈশিকাও আমাকে ভালোবাসতে পারবে, কিন্তু না, ও আর কখনো আমাকে কখনো ভালোবাসবেও না, যার জন্য কালকে এরকম একটা কাজ করলো। ওর কয়েকটা দিনের চুপ করে থাকাতে ভেবে নিয়েছিলাম ও সবটা মেনে নিয়েছে, কিন্তু যে সোজা হবার নয় সে একদিনে নয় 1000 বছরে সোজা হবে না। আমি হেরে গেছি আব্বু, নিজের ভালোবাসার কাছে হেরে গেছি। বোঝাতে পারিনি কতটুকু ভালোবাসি। আসলে আসলে সবাই ঠিকই বলে, সত্যিকারের ভালোবাসলে না ঠকতে হয়, অনেক বেশি কষ্ট পেতে হয়। কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসলে না কিছু একটা হারাতে হয়, হয় তাকে না হয় নিজেকে। আর আমি নিজেকে হারিয়ে ফেলেছি। ভালোবাসাটা আমার জন্য অনেক বড় অন্যায় হয়েছে। এগুলো এখন সহ্য হয় না, নিতে পারি না আমি। বারবার মনে হয় দূরে কোথাও চলে যাই, কিন্তু ওই যে নির্লজ্জ বেহায়া তো, তাই বারবার ভালোবাসাটার কাছে চলে আসি। কিন্তু কালকের এরকম একটা বিহেভিয়ার আমি বুঝে গেছি, শিকা আমাকে কখনো ভালোবাসা তো দূরে থাক, সারা জীবন ঘৃণা করে যাবে।
তার উপর জবে থেকে ওকে বিয়েটা করেছি একটা দিন আমার সাথে ভালোভাবে কথা বলেনি, তাতেও কোনো আফসোস নেই আমার। কিন্তু এটুকু খারাপ লাগলো যে কালকে তোমরা আমাকে ভুল বুঝলে। ভয় নেই, তোমরা ভালো থেকো। আমি না হয় দূর থেকে তোমাদের মনে রাখবো। আর ইশতাকে বলে দিও ও যেন বাসায় চলে যায়, কারণ ও তো থাকতে চায় না আমার সাথে। তাহলে এই বাসায় পড়ে থাকবে, কি করতে বলো? আর 6 মাস হলে আমি ডিভোর্সের পেপার ওর বাসায় পাঠিয়ে দিব। ও মুক্তি পেয়ে যাবে খুব সহজে, যেটা ও বিয়ের রাত থেকে আমার কাছে চেয়ে আছে। চিঠিটা পড়া শেষ হলে ইশিকা বারবার আম্মু আর সুইটির মুখের দিকে তাকাতে লাগলো। সুইটি কি বলবে বুঝতে পারছে না, চুপ করে আছে। আম্মু কিছুক্ষণ ইশিকার দিকে তাকিয়ে থেকে তারপর সেখান থেকে চলে গেল। তখন ইশিকা বলতে লাগলো। সুইটি বিশ্বাস কর, আমি সুইটি হাতের ইশারায় ইশিকাকে থামিয়ে দিল আর বলতে লাগলো। আমার ভাইটাকে কি আমাদের সামনে এরভাবে খারাপ না বানালেও পারতি না? তুই ওকে বিয়ে করবি না সেদিন বিয়ের আগেই বলে দিতে পারতি। তোর আব্বু সাবান বাঁচানোর নামে আমার ভাইয়ের লাইফটা এইভাবে শেষ করে দিতাম না। ও একটু দুষ্টু, সেটা মানছি। তুই ভালোবেসে তোকে বোঝাতে পারলো না। মানলাম তুই ওকে ভালোবাসিস না, কিন্তু এত বেশি ঘৃণা করিস কি জন্য? ও কি এমন অপরাধ করেছিল বলতো? নাকি ওর মধ্যে কোনো সমস্যা আছে যার জন্য তুই সেই প্রথম দিন থেকেই ওকে এইভাবে সবার সামনে ছোট করে যাচ্ছিস? তোর জন্য আজকে আমার ভাইটা বাসা থেকে চলে গেল। তুই ওর সাথে থাকতি না সেটা বিয়ের পরেও বলতে পারতি, কিন্তু এইভাবে ওকে অপমান অবহেলাগুলো কেন করলি? ও তোর থেকে জুনিয়র বলে কি ওর কোনো মান সম্মান নেই? ও তোকে এত বেশি ভালোবাসতো যে তোর দেওয়া কষ্ট সহ্য করতে পারলো না। তুই যখন ওকে ইগনোর করতি বিয়ের আগে, আমি দেখেছি প্রত্যেক রাতেও কান্না করতো। তাই সবটা যখন মেনেই নিতে চাইছিল, ভেবেছিলাম তোকে ভুলে যেতে পারবে। কিন্তু বিয়েটা ভেঙে যাওয়ার পর আমরা ভেবেছিলাম তোর সাথে তোর বিয়েটা হলে তুই হয়তো প্রথমে ওকে না মানলেও পরে সবটা মেনে নিবি। কিন্তু তুই এতটাই অহংকারী যে কখনো আমার ভাইটাকে বোঝারও চেষ্টা করলি না। ঠিকই বলেছিস, তুই ওর ভালোবাসাটা বুঝতে পারিসনি, আর তোকে বোঝাতেও ব্যর্থ হয়ে গিয়েছে। তুই এখান থেকে চলে যেতে চাইলে চলে যেতে পারিস, আমরা তোকে বাধা দিব না। তো একটা কথা কি জানিস তো, তুই যে কষ্ট তোকে দিয়েছিস না, সেটা থেকে দ্বিগুণ কষ্ট তুই পাবি, দেখিস। সুইটি কথাগুলো বলে চলে গেল। সারাটা দিন আর কেউ ইশিকার সাথে কথা বললো না। ইশিকা অনেকবার ওদের সাথে কথা বলার চেষ্টা করলো। এমন একটা কাজ করে ইশিকার নিজের কাছে সংকোচ কাজ করছে ওদের সাথে কথা বলতে। বিকেলে আপু পাশে আসলে ওদের মন খারাপ